আমাদের রাজ্যে অলরেডি বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে। তো আমি বিভিন্ন এলাকায় ঘুরতে ঘুরতে একটা চায়ের দোকানে এসে বসলাম। এখানে বেশ কিছু যুবকরা বসে আছে, তো তাদের কাছেই জেনে নেব সামনে বিধানসভায় তারা কি ভাবছে বা যুবক সম্প্রদায়ের কি কি সমস্যা আছে সেই সব বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন কথা বলি। আপনার নাম? আমার নাম শরীফুল শেখ। কি করেন? আমি ছোটখাটো ব্যবসা করি, একটা দোকান আছে। তো আমাদের রাজ্যে তো অলরেডি বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে, তো কি হবে বলে মনে করছেন? এবছর পরিবর্তন হবে না প্রত্যাবর্তন? দেখুন, পশ্চিমবঙ্গের যে অবস্থা, বেকারদের কোনো কাজ নেই। ছাত্র যুব এবং বেকার, মানে পশ্চিমবঙ্গের দীর্ঘদিন ধরে একটা সমস্যা। হুম। প্রচুর শিক্ষিত ছেলেরা কাজ না পেয়ে চলে যাচ্ছে বাইরে। এবং পশ্চিমবঙ্গে যে এখন যেটা চলছে ধর্মের রাজনীতি, মানুষে মানুষে হানাহানি, ধর্মীয় উস্কানিমূলক দুটো সরকার, একটা বিজেপি এবং তৃণমূল, দুটো একই সরকার। এই সরকারের বিপক্ষে এবারে যে নির্বাচন, সেই নির্বাচনে আশা করছি যুবক যুবতীরা এই সরকারের বিপক্ষে রায় দেবে। আপনার কোন বিধানসভা এরিয়া? আমার মুর্শিদাবাদ বিধানসভা এরিয়া। তো মুর্শিদাবাদ বিধানসভায় তো এখানে গত বছর বিজেপি পাস করেছিল। তো এই যে লালবাগের মতো জায়গায়, মানে মুর্শিদাবাদের মতো জায়গায় যেভাবে ধর্মীয় মেরুকরণ হচ্ছে, সেইটা কি কারণে হচ্ছে বলে আপনার মনে হয়? দেখুন, আপনারা বারবার বলছি, বিষয় হচ্ছে এখনকার যে পলিটিক্স বিজেপির এবং তৃণমূলের, মানুষে মানুষে বিভাজন তৈরি করার পরে একটা ভোট, মুসলিম ভোট, হিন্দু ভোট ভাগাভাগি হয়ে যাচ্ছে। এই কারণে এই মুর্শিদাবাদ বিধানসভায় এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। এখানে হিন্দু মেজরিটি ভোটটা একটু বেশি এবং মুসলিম ভোটটা একটু কম। এই কারণে এখানে বিজেপি জিতেছে। হ্যাঁ, বিজেপির যেটা লক্ষ্য সেটা ওরা সাকসেসফুল। কদিন আগেই তো মমতা ব্যানার্জি আর কি যুবকদের জন্য ভাতা ঘোষণা করলো, তো সেই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? দেখুন, রাজ্যে শিল্প নেই, কলকারখানা নেই, চাকরিতে দুর্নীতি, কোটি কোটি টাকা দুর্নীতি, লাখ লাখ টাকা দিয়ে চাকরি পাওয়ার পরেও চাকরি চলে গেছে। এবং সরকার সামনে ইলেকশন, ভোটটা তো নিতে হবে যুবক যুবতীদের কাছ থেকে, এই কারণেই ভাতা। আর মানুষ এখন চাওয়া পাওয়ার উপরেই, যে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে এই যে ভাতা, আবার কদিন আগে সিভিকদের কিছু ভাতা বাড়িয়ে দিয়েছে। এই যে সামনে যে বাইনারি পলিটিক্স, এটাই চলছে পশ্চিমবাংলায়। এবার বেকার যুবক যুবতীরা তো হাতে কিছু সামান্য একটা টাকা পেলে সেদিকে করবে। এই হলো পরিস্থিতি। এবার কি আশা করছেন যে পরিবর্তন হবে? দেখুন, পরিবর্তন এই মুহূর্তে কি হবে ভাবতে পারছি না, কিন্তু পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা যদি মনে করে যে এই বাইনারি পাল্টানো দরকার, শিক্ষিত ছেলেরা যদি মনে করে যে এই বাইনারি পাল্টানো দরকার, আশা করছি পাল্টাবো। অনেক অনেক ধন্যবাদ। কি করেন আপনি? আমি একটা ছোটখাটো ব্যবসা করি। ব্যবসা করেন। তো কি মনে হচ্ছে এবার বিধানসভায় আমরা যেটা লক্ষ্য করছি, স্বতঃস্ফূর্তভাবে মানুষের মধ্যে আলাদা একটা উদ্বেগ আছে। বর্তমান যে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের যে তৃণমূল সরকারের বাইনারি রাজনীতি, এর বিরুদ্ধে মানুষ এবার সজাগ হবে, ভোট দিবে। বামপন্থী যে সমস্ত প্রার্থী আছে তাদের সব দিকে দিকে জয় করার আমরা যতটা দেখছি, মানুষের সঙ্গে কথাবার্তা বলছি, তাতে মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে পরিবর্তনের একটা হাওয়া পাচ্ছে? একটা হাওয়া আছে। আপনার কোন বিধানসভা? আমার মুর্শিদাবাদ। আপনারও মুর্শিদাবাদ। তো এই যে রাজ্য সরকার যেভাবে বিভিন্ন মহিলাদের বলুন, যুবকদের বলুন, বা বিবাহিত কন্যাদের বলুন, বা কৃষকদের বলুন, যেভাবে ভাতা দিচ্ছে, তো এটা সমাজের পক্ষে কতটা ক্ষতিকারক হচ্ছে বা সুবিধা হচ্ছে বলে আপনি মনে করছেন? দেখুন, ভাতা জিনিসটা কখন দেয়? ভাতা তো তখনই দিতে হয় যখন মানুষের ইনকাম সোর্স থাকে না, মানুষের কোনো কাজ থাকে না, মানুষের যে চাহিদা মেটাতে পারে না, তখনই তো ভাতার প্রয়োজন হয়। এবার আমাদের রাজ্যে যতটা আমরা লক্ষ্য করছি, বেকার যুবক যুবতীর সংখ্যা দিনের দিন এমন হারে বাড়ছে যেটা কল্পনার বাইরে। কারণ কি? কারণ একটা, আমাদের রাজ্যে শিল্প নেই, কাজ নেই, পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই কিছুদিন আগে শরীফুল্লাহ বললো এই কথাটা, যুবক যুবক যুবতীদের যুবশ্রী ভাতা। কারণ কি? কারণ একটাই, সামনে বিধানসভা, এই বিধানসভার ভোটটা তো নিতে হবে। মানে বলতে চাইছেন ভোটের আগে সরকারের কাছ থেকে একটা ঘুষ দিচ্ছে? অন্য কিছুই না, এটা ঘোষণা আবার করেছে দেখেন 5 বছরের জন্য। 5 বছরের জন্য। আমরা তো এটা বুঝতে পারছি, মানুষও বুঝতে পারছে স্বতঃস্ফূর্ত ভাবে, কিন্তু একটা বিষয়, আরেকটা বিষয় যদি লক্ষ্য করেন দেখবেন, আমাদের এটা মুর্শিদাবাদ বিধানসভার আমাদের লালবাগে যে হসপিটালটা আছে, হসপিটালটা কিভাবে ঢুকছে, স্বাস্থ্যের দিকে কোনো রকম সচেতনতা নেই। ডাক্তার নেই, ওষুধপত্র নেই, বেড নেই, কিন্তু এইদিকে মানুষের কোন রকম
যারা বর্তমানে শাসক দল আছে তাদের কোনো হেলদোল নেই। কিন্তু দেখেন স্বতঃস্ফূর্ত ভাবে প্রচারে নামছে কি আমরা ভাতা দিচ্ছি, এই লক্ষ্মীর ভান্ডার, এই উন্নয়ন যুবশ্রী, করছে প্রচুর। হ্যাঁ, কত উন্নয়নের জোরে ভাসছে। কিন্তু যদি লক্ষ্য করে দেখেন উন্নয়নের কিছুই নাই। সেই জায়গাতে আমরা আশা আশা রাখছি যে বামপন্থী যে সমস্ত পার্টি আছে তাদের দিকে দিকে মানুষ এবার জয় করবে। আশাবাদী। আমরা আশাবাদী। আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হলো যে এই যে দুর্নীতি, মানুষ চারিদিকেই কান পাতলে শোনা যাচ্ছে যে প্রচুর নাকি আমাদের সমাজে দুর্নীতি হচ্ছে। তো এবারে নির্বাচনে কি এই দুর্নীতি আর বেকারত্ব এটা কি কোনো ইস্যু হতে পারে? বিষয় হচ্ছে মানুষের মুখটা কিন্তু অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের যা অবস্থা, দুর্নীতি বলেন, এই যে ওয়াকফ বিল, মুসলিমদের একটা বিশাল ক্ষতি করে দিল এই সরকার, দুটো সরকার। মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বললো আমি বেঁচে থাকতে এই ওয়াকফ বিল এখানে হতে দেবো না, এসআইআর হতে দেবো না। আজকে সবকিছু হয়ে গেল ওনার ওপর দিয়ে। উনি বেঁচে আছেন, পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে আছেন, ইলেকশন করছেন। উনি দাঁড়িয়ে থাকতে থাকতে এসআইআরও হয়ে গেল, ওয়াকফ বিল হয়ে গেল। মানুষের যে দুর্নীতি, এই দুর্নীতির মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত মমতা ব্যানার্জি ভাতা ঘোষণা করে দিয়েছে। সবকিছু মানে এমন একটা পলিটিক্স তৈরি করে দিয়েছে পশ্চিমবাংলার বুকে, যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর মানে এত বড় করাপশন মানে আমি তো শুনিনি। আমার 33 বছর বয়স, আমি এরকম শুনিনি যে এত বড় একটা চাকরি পাওয়ার পরেও 12 বছর 15 বছর পর একটা চাকরি চলে যায়। এত বড় দুর্নীতি, সবকিছুর মেন্টালিটাকে ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে যুবশ্রী ভাতা। আমরা চাইছি পশ্চিমবাংলার যুবতীদের কাছে আমাদের একটাই আবেদন, এর বিপক্ষে রায় দিতে হবে, মানে রায় দেওয়া উচিত। পশ্চিমবাংলা আজকে যে ওয়াকফ বিলটা পশ্চিমবঙ্গ সরকার এখানে করে দিল, আজকে কি হলো, আমাদের দান করা সম্পত্তি, আমাদের মুসলিমদের সম্পত্তি সরকার ওয়াকফ আইনের মাধ্যমে সেটা 1 নম্বর খতিয়ানে করে দিল, রাতারাতি করে দিয়েছে। এইগুলো ছিল না। আমরা মুসলিম সমাজের কাছে কি ওয়াকফ ইস্যুটা কোনো একটা ইস্যু? নিশ্চয়ই 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 ওয়াকফ ইস্যু আছে। যারা সমাজের মানে ভালো মানুষ, আমরা তো বাড়াতে শুনতে পাচ্ছি এই সরকারের আমলে যে আমরা মসজিদে নামাজটা পড়ছি, কখন কি ঘটে যায়, সরকারের মসজিদটা না নেই নাই, এমন একটা পরিস্থিতি হতে পারে। এই যে 1 নম্বর খতিয়ান মানে কি, এটা ম্যাজিস্ট্রেটের আন্ডারে চলে যায় সম্পত্তি। আমরা হয়তো কোনো সময় মসজিদে নামাজ পড়ছি, এসে দেখা যায় ম্যাজিস্ট্রেটের সাথে মসজিদ তালা মারছে, কিছু করার নাই, আমরা করতেও পারবো না। কাটরা মসজিদের মতো সেম আমরা চাইছি, পশ্চিমবাংলার জনসাধারণকে আমরা বলতে চাই, এই দুটো সরকারের বিপক্ষে আপনারা রায় দিবেন। এদের ধাপ্পাতে আপনারা পড়বেন না, এদের ফট্টাবাদী রাজনীতিতে আপনারা পড়বেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ, এই পশ্চিমবাংলার ছাত্র, যুব, খেটে খাওয়া মেহনতি সমাজী মানুষের কাছে এই সরকারকে আপনারা পাল্টান। একটা স্বচ্ছ, একটা সৎ, নির্ভীক, এরা এই দেশে, এই রাজ্যে একটা নির্ভীক একটা সরকার প্রশাসন আমরা চাই, যারা মানুষের জন্য কাজ করবে। অনেক অনেক ধন্যবাদ। কি নাম তোমার? সুমন শেখ। কি করো? ছোট করে ব্যবসা করি। ব্যবসা করো। তো এই যে যুবশ্রী কদিন আগে ভাতা চালু করলো রাজ্য সরকার, তো তুমি অ্যাপ্লাই করেছিলা? হ্যাঁ করেছিলাম। পেয়েছো টাকা? না পাইনি। তো রাজ্য সরকার ভাওতাবাজি, এগুলো এইসব পুরো ভাওতাবাজি। পুরো ভাওতাবাজি। তো তুমি যুবক হিসাবে কি চাইছো? এখন তো যুবক হয়ে আছো, তো কি চাইছো, যে কর্মসংস্থান না ভাতা? কর্মসংস্থান। কর্মসংস্থান চাইছো। তো এই যে যেভাবে ভাতাটা দিচ্ছে, অনেক যুবকই তো খুব খুশি হচ্ছে যে আমি 1500 টাকা করে পাচ্ছি, আমার হাত খরচ হয়ে যাচ্ছে বলে। তো তুমি কিভাবে দেখছো? এসব ঠিক না। এসব কর্মসংস্থান আমাদের বাড়াতে হবে, দেশে শিল্প কলকারখানা, শিল্প কারখানা নিয়ে আসতে হবে, সরকারি চাকরির দিকে সরকারি বেশি চাকরি, নজর হ্যাঁ। দিতে হবে। তো এটা ভোটের আগে তার মানে বলতে যাচ্ছে সরকার সম্পূর্ণটা ভাওতাবাজি। হ্যাঁ, ভাওতাবাজি। ভাওতাবাজি, এসব আর কিছুই না। অনেক দিনের দিনে খারাপ দিকে যাচ্ছে, পৌঁছাচ্ছে এসব। আচ্ছা।